তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কি এগিয়ে যাচ্ছে ভারত? এখন যারা বিশ্বের যা পরিস্থিতি এই মুহূর্তে, সত্যি কি বিশ্বযুদ্ধ লেগে পড়বে বা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে? নিউক্লিয়ার অ্যাটাক কি হতে পারে? আর নিউক্লিয়ার অ্যাটাক যদি হয়, কারণ পাকিস্তানকে বিশ্বাস নেই, ওদের মাথার কোনো ঠিক ঠিকানা নেই, নিউক্লিয়ার ওদের কাছে রয়েছে, যখন তখন যে কোনো মুহূর্তে ওরা অ্যাটাক করতে পারে। তো নিউক্লিয়ার অ্যাটাক হলে কিভাবে আমরা বাঁচবো, আজকের ক্লাসে সে বিষয়গুলো ধরে ধরে বলবো। তার আগে আমি অতসী ম্যাম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডি। চলো বিষয়টা একটু ভালো করে জানি যে এই যে বিশ্বযুদ্ধের কথা বলছি সবাইকে, বিশ্বের অবস্থাটা ঠিক কীরকম। আমি যদি একটু ওয়ার্ল্ড ম্যাপে তোমাদেরকে নিয়ে যাই, আমি এপাশে ওয়ার্ল্ড ম্যাপের চিত্র রেখেছি, প্রত্যেকটা দেশের নাম রয়েছে। ওয়ার্ল্ড ম্যাপের দিকে তাকালে তুমি দেখতে পারবে রাশিয়ার ইউক্রেনের ঝামেলা 2022 থেকে শুরু হয়েছে, 2025 অবধি নন স্টপ ওদের যুদ্ধ চলে যাচ্ছে, বন্ধ হওয়ার নাম নেই। আমেরিকা ইতিমধ্যে সৌদি আরবে এদের দুই দেশকে নিয়ে এক বৈঠকের চেষ্টা করেছিল, সেখানে পুতিন পুরোপুরিভাবে যুদ্ধ থামাবে না এ বিষয়ে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। তাহলে একদিকে বিশ্বের মধ্যে ইউক্রেন এবং রাশিয়ার দ্বন্দ্ব ক্রমাগত চলছে। তুমি যদি একটু ম্যাপে দেখো, এই জায়গাটা হচ্ছে আমাদের কে রয়েছে, রাশিয়া রয়েছে, অনেক বড় জায়গা দখল করে থাকে কে না রাশিয়া, এই যে সে হচ্ছে রাশিয়া। এই যদি দেখো এই জায়গাটা জুড়ে পুরোটা কিন্তু রাশিয়ার একটি জায়গা, এবং ওর পাশের দেশ হচ্ছে ইউক্রেন। ইউক্রেনকে নিজের সাথে মিলিয়ে নিতে চায়, কিন্তু ইউক্রেন ওদের সাথে যুক্ত হবে না, স্বতন্ত্র হয়ে থাকবে। এই নিয়ে দীর্ঘদিন ধরে চলছে। চলে আসবো বিশ্বের মধ্যে আরও দুটো দেশ, ইসরায়েল এবং ফিলিস্তিন। দুজনের মধ্যে ঝামেলা, দুজনের মধ্যে দ্বন্দ্ব। যদি একটু ওয়ার্ল্ড ম্যাপের সহিত দেখি আরও ভালো হবে। প্রত্যেকে দেখতে পাচ্ছ গাজা হচ্ছে ঠিক এই জায়গাটা, ঠিক আছে, গাজা রয়েছে এই জায়গাটা, আর এটা হচ্ছে আমাদের ইরান, দেখতে পাচ্ছ। এবার যদি আমি এদের কথা বলি, এই যে ইরান, দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা হচ্ছে কার না ইসরায়েলের। ইসরায়েল চাইছে যে গাজা আমার সাথে যুক্ত হয়ে যাক, কিন্তু গাজা তাদের সাথে যুক্ত হবে না। এবার গাজাকে সাপোর্ট দেওয়ার জন্য এখান থেকে ইরান আসছে তাদেরকে সহযোগিতা করার জন্য। এবার এই ইসরায়েল একবার ইরানের সাথে ঝামেলা করছে আর একবার গাজার সাথে ঝামেলা করছে, এবং আমরা খুব সুন্দরভাবে দেখছি যে ইসরায়েল কিভাবে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। চলে যাব আমরা চীনের কাছে, সব বিষয়ে চীনের মাথায়, এবং এই যে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব চলছে এতেও চীন রয়েছে। পাকিস্তানকে কে কাঠি দিচ্ছে? যার কাছে 2 থেকে 3 দিনের বেশি রসদ নেই, সে কিভাবে ক্রমাগত ভারতের উপর অ্যাটাক করছে? এটা কোনো ছোট মোটো দেশের সহযোগিতায় নয়, বড় মাথা রয়েছে। আমরা চীনকে কেন টার্গেট করছি ম্যাপ ধরে ধরে বোঝাবো। চলো চলে আসি বিশ্বের আরও দুটো দেশের কাছে, তাইওয়ান এবং চীন। এই যে চীন, এই যে সেই ভদ্রলোক, আমি ওয়ার্ল্ড ম্যাপের থ্রু যদি দেখাই, এখানে রয়েছে চীন, আমি এই জায়গায় বড় করে দেখিয়েছি, এটা হচ্ছে চীন। চীনের সম্পত্তি যদি বলি, আগে এত বড় ছিল না, ছিল হচ্ছে এত দূর। সে ওটাকে বাড়িয়ে বাড়িয়ে অধিকার করতে করতে দেখো লাল যে জায়গাটা, পুরো জায়গাটা অধিকার করে নিয়েছে। এবার এটা হচ্ছে সমুদ্রের এলাকা, এই জায়গাটাতে কারা রয়েছে? তাইওয়ান। তাইওয়ানরা কি করে? সামুদ্রিক এলাকা, এখানে প্রচুর রসদ থাকে, প্রাকৃতিক গ্যাস থেকে আরম্ভ করে আরও অনেক কিছু পাওয়ার সুবিধা রয়েছে, তেল থেকে আরম্ভ করে। তো এই নিয়ে চীন এবং তাইওয়ানের সাথে ঝামেলা, এবং গরমাগরমি এমন পজিশনে উঠেছে যেখানে যুদ্ধ প্রায় লাগলো বলে। তাহলে বিশ্বে আমরা 6টা দেশ আপাতত পেয়ে গেলাম যারা যুদ্ধে লিপ্ত, যুদ্ধ করছে। এইবার চলে আসবো কার কাছে? ভারত পাকিস্তানের কাছে। ভারত পাকিস্তানের কথা প্রত্যেকে জানো, পাকিস্তান ক্রমাগত জঙ্গি সংগঠন বানিয়ে ভারতকে নানানভাবে অ্যাটাক করছে। ইতিমধ্যে 4টে যুদ্ধ, ইতিহাসে যদি আগে দেখো 4টে যুদ্ধ অলরেডি হয়ে গেছিল পাকিস্তানের সাথে আমাদের। এবার আবারও শুরু হয়েছে, চলছে, ক্রমাগত চলছে অপারেশন সিঁদুর।
এখনো চলছে, যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখনও চলছে। এবার আমাদের একটাই ছোট্ট জায়গায় ভয়, নিউক্লিয়ার ব্যবহার। কারণ পাকিস্তানের কাছেও নিউক্লিয়ার পাওয়ার রয়েছে, ভারতের কাছেও রয়েছে। ভারতের যথেষ্ট বুদ্ধি আছে কোথায় কি করতে হয়, কোথায় কি করতে হয় না, তা সে সবই জানে। জানে না কে? পাকিস্তান। আর চিন্তা চায় যদি পাকিস্তানের থ্রু ভারতকে অ্যাটাক করা যায়, ভারতকে যদি কবজায় আনা যায়, তাহলে পাকিস্তান তো চীনের পকেটেই, ভারতও চলে আসবে। এবার এটাই আমাদের ভয় যে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করে কিনা। 1998 আমরা দেখেছি দুই দেশই, ভারত এবং পাকিস্তান, দুজনের কাছেই পরমাণু অস্ত্র রয়েছে, দুজনের কাছেই রয়েছে, ভালোভাবে রয়েছে। এবার যদি কেউ অ্যাটাক করে তাহলে অবস্থাটা কোন জায়গায় যেতে চলেছে। আমি যদি একটু বিশ্বের কাছে যাই, কার কাছে কত অস্ত্র রয়েছে, কার কাছে কত হাতিয়ার রয়েছে, 1-2 করে একটু দেখে নিই। রুশ, যার কাছে হাতিয়ার রয়েছে সব থেকে বেশি 4380 পরমাণু হাতিয়ার রয়েছে। তারপরে আমেরিকা 3708, তারপরে চীন 500টা পরমাণু হাতিয়ার রয়েছে। যে সময় কোভিডের টাইম আমেরিকা বিক্রি করছিল তাদের অস্ত্র, বুদ্ধি ভেবে দেখো। ফ্রান্স, যার কাছে 290টা পরমাণু অস্ত্র রয়েছে। ব্রিটেন, যার কাছে 225টা পরমাণু হাতিয়ার রয়েছে। ভারতের কাছে চলে আসি, ভারতের কাছে রয়েছে 172টা। দেখো আমরা লিস্টে কিন্তু অনেকটাই পড়ে। রুশ, আমেরিকা, চীন, ফ্রান্স, ব্রিটেন, এদের পরে আমরা। তারপরে পাকিস্তান, শোনা যায় পাকিস্তানে 170 অথবা 171টা মতো পরমাণু হাতিয়ার আছে। তাহলে আমরা জায়গাটা বুঝতে পারছি। আর যেভাবে রাশিয়া ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব চলে যাচ্ছে, 22 থেকে শুরু হয়েছে, 25 অবধি চলছে। ইসরায়েল ফিলিস্তিন লড়ালড়ি করছে, তাইওয়ান চীনের গরমাগর্মি অবস্থা, এদিকে ভারত পাকিস্তানও ছুটে চলেছে। কি হতে পারে, কি হতে চলেছে, একটু ভাবার বিষয়। তৃতীয় বিশ্বযুদ্ধের এক ডাঙ্কা বা দামামা যেন বেজে উঠেছে। এর মধ্যে একটা ছোট্ট বিষয় জানাই, এই যে কোনো পরিস্থিতি থেকে ভারত তো বেরিয়ে আসবে, কারণ যারা ভালো করে তাদের সাথে ভালো হয়, আমরা জানি। তাই তোমাদের প্রত্যেককে বলছি, যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ, আমাদের নতুন ব্যাচ লঞ্চ হয়েছে অল চাকরির প্রিপারেশনের জন্য। ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করো বা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, সেখানে কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে। তো এই ভিডিওতে ডিটেলসে যাচ্ছি না। আমি চলে আসবো প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। যেভাবে বিভিন্ন দেশেরা এই মুহূর্তে লড়াই করছে বা মহল চলছে, তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য জায়গায় এসে পৌঁছে গেছে। আমরা যখন প্রথম বিশ্বযুদ্ধের দিকে তাকাই, যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, একপাশে জার্মানি, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রেলিয়া ছিল, আর একদিকে ইতালিয়া, রোমানিয়া, টার্কি, ইউএস, বালগেরিয়া, এরা ছিল। জার্মানিতে মানুষের মৃত্যু হয়েছে 1.8 মিলিয়ন, রাশিয়ায় 1.7 মিলিয়ন, ফ্রান্সে 1.36 মিলিয়ন, অস্ট্রেলিয়ায় 92 লাখ, ব্রিটেনে 90 লাখ, এত মানুষের মৃত্যু হয়েছে বিশ্বযুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যাই, টোটাল সিভিলিয়ান বা মানুষের মৃত্যু হয়েছে 50 মিলিয়নের কাছাকাছি, যেখানে জার্মানিতে সব থেকে বেশি 42 লাখ, ইউএসএসআরে 90 লাখ, চীনে 40 লাখ এবং জাপানে 30 লাখের উপর মানুষের মৃত্যু হয়েছে। এবার যদি বলি আমেরিকার কলকাঠি নাড়া, আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি করেছিল? নিউক্লিয়ার অ্যাটাক করে দিয়েছিল কার উপর? হিরোশিমা নাগাসাকির উপর। প্রথমে তো 70,000 মানুষ মরলো, তারপরে টোটাল দেখা গেল 21 লাখ মানুষ মারা গেল। মিসাইলটার নাম যদি বা নিউক্লিয়ার অ্যাটাকটা যেটা দিয়ে করেছিল তার নাম ফ্যাটম্যান, যেটা 1945 এসে ছেড়েছিল। এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা যেটা করছে, একবার রাশিয়াকে বলছে, একবার রাশিয়ার দিকে আসছে, একবার ইউক্রেনকে বলছে, একবার ভারত, একবার পাকিস্তানকে, ওইদিকে চীনের সাথে প্রায় গরমাগরমি।
মহল, বলা যাচ্ছে না কে কোন পজিশনে কি অ্যাকশন নেবে। এখন যে পজিশনটা ভারতের চলছে, আমরা দেখতে পারবো দুটো দলে খুব সুন্দরভাবে ভাগ হয়ে গিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হতে পারে। আর এই পাকিস্তান যেরকম দেশ, একেবারে তো ভরসা নেই, একেবারেই ভরসা নেই। যদি হামলা করে দেয় নিউক্লিয়ার অ্যাটাক, নিজেকে কিভাবে বাঁচাবো চলো একটু দেখবো, বুঝে নেব। কারণ আমাদেরকে বাঁচতে হবে ওই জঙ্গিগুলোর থেকে। আমরা যদি একটু ডাটা দেখি, পুরো বিশ্বের মধ্যে জনসংখ্যার দিক থেকে আমাদের 21% ইউথ রয়েছে। আগে চীনের ছিল, কিন্তু চীন যেহেতু একটা বাচ্চা অনিবার্য করেছে, সেহেতু চীনে বয়স্ক মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে। তুমি যদি আমেরিকা এবং চীনকে মেলাও, তাহলেও 21% ইউথের কাছে বা আমাদের কাছে আসতে পারবে না। এবার আমাদের কি, জনমানুষের সংখ্যা বেশি, গায়ে গায়ে মানুষ বেশি বসবাস করে, যার ফলে ভয়টা বেশি। আমরা দেখব চীন পাকিস্তানের সঙ্গ দেবে, মনে হচ্ছে কি ভিতর থেকে তো দিচ্ছেই, ওদিকে তুর্কি তো রয়েছেই। আমাদের আমেরিকা সঙ্গ দিচ্ছে, ইসরায়েল দিচ্ছে, রুশ দিচ্ছে, জাপান দিচ্ছে। দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে তাহলে কি সত্যি হতে পারে? আর যদিও বা পরমাণু হামলা করে দেয়, কি করবে? প্রথম 2 থেকে 10 মিনিট তুমি যদি পরমাণু হামলা যেখানে হয়েছে তার 0 থেকে 1 কিলোমিটার দেখো, আমি মানে বিষয়গুলো বলতে গিয়েও না খুব খারাপ লাগছে। আমি চাই না এরকম কোনো ঘটনা ঘটুক, কিন্তু যদি হয় আমরা আগে থেকে কিভাবে সাবধান হতে পারি, ঠিক আছে, সেই বিষয়টাই তোমাদেরকে জানাবো। না হলে তো অতি উত্তম, হলে পরেও আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। 0.1 কিলোমিটারের মধ্যে আমার বাঁচার সম্ভাবনা একেবারে নেই। 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে হলে বাঁচার সম্ভাবনা লো, বেঁচে যেতে পারি যদি ভাগ্য ভালো থাকে। 2 থেকে 5 কিলোমিটারের মধ্যে মডারেট বেঁচে যেতে পারি। 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে থাকলে চান্সেস রয়েছে তোমার বেঁচে যাওয়ার। এটা 2 থেকে 10 মিনিটের কথা বলছি। এবার তুমি যদি 500 কিলোমিটারের মধ্যে দেখো না, যখন এই নিউক্লিয়ার বিস্ফোরণটা হয়, 500 কিলোমিটারের মধ্যে না একটা টর্নেডো ঝড় বয়ে যায়, যেখানে বিল্ডিং থেকে শুরু করে সব ধসে পড়তে শুরু করে। তোমাকে তোমার মাথা, গলা, এই বিষয়গুলোকে সবার আগে সেফটি দিতে হবে এবং আগে বাঁচাতে হবে। এরপরে 10 থেকে 60 মিনিটের মধ্যে রেডিও অ্যাক্টিভিটি পার্টিকেলস গুলো বায়ুর মাধ্যমে ছড়িয়ে যেতে শুরু করে। তাই সঙ্গে সঙ্গে বলে নিচে শুয়ে পড়তে। সব তো বায়ুর মধ্যে ওঠে, তোমার দিকে নিচে থিতিয়ে একটু পরে পড়ে। আমাদের শরীরে যাতে এই পার্টিকেলগুলো, এই রেডিও অ্যাক্টিভিটি পার্টিকেল যাতে টাচ না করতে পারে শরীরকে, তার জন্য আমরা এমন বিল্ডিং খুঁজে নেব যেখানে শিল্ড দ্বারা খুব মজবুত, মোটা পুরু, একটু ঘরের একটা জায়গাও ফাঁকা থাকলে হবে না, সব যাতে বন্ধ। আর যদি ঘরের কোনো জায়গা ফাঁকা থাকে, সেখানেও ভিজে কোনো কাপড় দিয়েও আটকে রাখতে হবে। সব কিছুকে ব্লক করে দিতে হবে। তুমি যদি কোনো ঘরে থাকো, সেই ঘরের একটা ছোট্ট ফুটো রাখলেও চলবে না। তুমি যে কাপড় জামা পরে থাকবে, সঙ্গে সঙ্গে সেটাকে ছেড়ে ফেলো। চুল, তোমার নখ, এগুলোতে এই অ্যাক্টিভিটিগুলো এসে আগে দাঁড়ায়, তাড়াতাড়ি শ্যাম্পু করে নাও। তবে কন্ডিশনার ব্যবহার থেকে দূরে থাকবে। তাড়াতাড়ি শ্যাম্পু করে নাও, হাতগুলো সব সাবান দিয়ে ধুয়ে নাও, মুখ, নাক, চোখ বারবার করে ধোও, তাহলে তুমি বেঁচে যেতেও পারো। সাবান ব্যবহার করো, চোখ মুখ বারবার করে ধোও, জামা কাপড়, যে জামাটা পরেছো সেটাকে বারবার চেঞ্জ করতে থাকো। 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে এই যে প্রভাবটা কমে আসতে শুরু করে। 7 ঘন্টার পর থেকে প্রভাব 70% কমে যায়। 49 ঘন্টার পর 1% হয়ে যায়। 14 দিনে 0.1% হয়ে যায়। তবে কি এই 1%এও মৃত্যু হতে পারে। এই সময় কি না খেয়ে থাকবো? না, প্যাকেট জাতীয় ফুড খাবো, কোনো খোলা ফুড খাবো না, খেতে পারবো না। ওই রেডিও অ্যাক্টিভিটি পার্টিকেলগুলো তো রয়েছে ওই খাবারে রয়েছে। প্যাকেট জাত ফুড, আটকানো ফুড খেতে হবে। জল এমনি খেলে হবে না, বোতলে আটকানো থাকতে হবে, পাইপের মাধ্যমে যে জল আসছে সেই জল খেতে হবে।
যোগাযোগ মাধ্যম রাখতে হবে। সরকার তোমাকে সহযোগিতা কিভাবে করবে? রেডিওর মারফত রেডিও রাখো, কারণ জানো এরকম অ্যাটাক হলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, তুমি কোনো লাইট পাবে না, কিচ্ছু পাবে না। তো ব্যাটারি, রেডিও, এই সবের প্রয়োজনীয়তা খুব রয়েছে, যাতে সরকার তোমার সাথে কোঅপারেট করতে পারে। তুমি কি করবে? একটা ট্যাবলেট, যাকে পটাশিয়াম লোডেড বা কেআই কিট বা কেআই ট্যাবলেট বলা হয়, যেটা ওই নিউক্লিয়ার ওটা ফাটার 1 ঘন্টার মধ্যে তুমি খেয়ে নাও। অবশ্যই ডাক্তারের পরামর্শে, আগে থেকে ডাক্তারের কাছ থেকে শুনে তোমার কি অবস্থা রয়েছে সমস্ত কিছু জেনে তুমি এই ওষুধটা খেলে কি তোমার শরীরের উপর সেই প্রভাবটা পড়ে না। অবশ্যই প্রত্যেকে ডাক্তারের কাছ থেকে পারমিশন নিয়ে, যার যে ডাক্তার রয়েছে কাছাকাছি ফোন করে পারমিশন নিয়ে বা দেখা করে পারমিশন নিয়ে তারপরে 9 to 5 মাস্ক, গ্লাভস, এই জিনিসগুলো নিজের কাছে রাখতে হবে। ফুড এবং ওয়াটার 7 দিন অথবা 3 দিনের জন্য যাতে ঘরে থাকে তার ব্যবস্থা। কমিউনিকেশন, যোগাযোগ সরকারের সাথে কিভাবে রাখবো, রেডিওর মারফত, টর্চ, ব্যাটারি, এই বিষয়গুলো রাখতে হবে। ঘরে নিজের মেডিকেল সিস্টেম, ফার্স্ট এড কিটগুলো যেগুলো সেগুলো রাখতে হবে। প্রপার যাতে স্যানিটাইজ করতে পারো নিজেকে তার একটা ব্যবস্থা রাখতে হবে। শ্যাম্পু করা, সাবান দিয়ে হাত পা ঘষা, মুখ ধোয়া বারবার। নিজের যেসব ডকুমেন্টগুলো রয়েছে, তোমার ডকুমেন্ট তোমার কাছে রাখতে হবে। যেই মুহূর্তে ভিডিও বানাচ্ছি হতে পারে অনেক কিছুই বা ঘটে গেছে, তুমি ভারতীয়, প্রমাণ করবে কি করে? তোমার ডকুমেন্টস তোমার কাছে যত্ন সহকারে থাকা দরকার। এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের চলতে হবে। মনে আছে হিরোশিমা নাগাসাকির কথা? আমেরিকা কিভাবে ধ্বংস করেছে, এখনো সেখানে পঙ্গু বাচ্চার জন্ম হয়। 30টা বছর লাগে, 30টা বছর লাগে। 30 না, সরি আমি ভুল বললাম, 300 বছর লেগে যায়। 300 বছর লেগে যায় আবার সুন্দর জীবনে ফিরে আসতে। প্রত্যেকে আগে থেকে সতর্ক হও। কোন সময় কি হবে কিচ্ছু বলা যাচ্ছে না, যেহেতু আমাদের বিশ্বের অবস্থাটা ঠিক এরকম। বারবার করে একটা বিষয় বলছি, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ কি হবে কেউ জানে না, দেশের মানুষও জানে না, হয়তো নেতা যারা মাথায় রয়েছে, প্রধানমন্ত্রী, এরাও হয়তো জানে না কি মোড় নিতে চলেছে, কি মোড় নিতে চলেছে এই যুদ্ধ। তো আমরা এই যুদ্ধে আগে থেকেই নিজেকে বাঁচানোর জন্য তৈরি থাকবো, যাতে না হয় তারই চেষ্টা করব, ভগবানের কাছে তারই আশা করব। আশা করছি আমি পুরো বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি, বিশ্বের অবস্থাটা, বিশ্বের পজিশনটা খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পেরেছি। আশা করছি বুঝেছো, এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমার কি মন্তব্য রয়েছে কমেন্ট সেকশনে জানাও। তৃতীয় বিশ্বযুদ্ধ আদতেও তোমার কি মনে হচ্ছে, কত দূর বিশ্বের যা অবস্থা, কত দূর কি পজিশন, বা পাকিস্তানি বা কত দূর এভাবে আমাদের সাথে কত দিন লড়াই করে যাবে, কেই বা মদক দিচ্ছে পাকিস্তানকে। এত কিছু বিষয় তোমার যা মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে যাও। তো আজকের ক্লাসটা আমি এখানেই রাখছি, তোমাদের সাথে পরের দিন দেখা হবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে বলে দিই, যারা এখনও অবধি সরকারি চাকরির জন্য যুক্ত হওনি, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়ার নাম্বার দিয়েছি, কল করো, অল এক্সামের জন্য পড়তে পারবে। ঠিক আছে, এখানেই থাকছে আজকের ক্লাস।